হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 ফিজিক্সের অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টারের যে ভিডিও নাম্বার 3 সেটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ভিডিওতে আমরা পারমাণবিক ভর, নিউক্লিয় ভর ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব সেগুলো অনেকগুলো তোমরা এর আগের ছোট ক্লাসেও পড়েছো, কিন্তু এই যে বিষয়গুলো এদের মধ্যে একটা আরেকটার সঙ্গে কীভাবে রিলেশন তৈরি করতে হয় বা এদের মধ্যে কী হয়, এই যে টার্মগুলো সেগুলো অনেকগুলো সিমিলার টার্ম বলে কী হয়, এদের মধ্যে স্টুডেন্টদের একটি কনফিউশন তৈরি হয় যে কোনটায় কী হচ্ছে। কারণ পারমাণবিক ভর, গ্রাম পরমাণু এইসব বিভিন্ন ক্ষেত্রে কোনটা কী বিষয়, এই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের প্রচুর কনফিউশন তৈরি হয় এবং আজকের এই ভিডিওতে আমরা সেটার সঙ্গেই ডিল করব। আজকের এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখে নাও, এখানে তোমাদের এই যে বিষয়গুলো এখানে কিন্তু কোনো রকমের ডাউট থাকবে না। এখানে আমরা প্রত্যেকটি বিষয় এক এক করে বুঝবো এবং এই ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটি ট্রিকও বলবো যার মাধ্যমে তোমরা এই বিষয়গুলোকে খুব ইজিলি মনে রাখতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে আজকে আমরা এখানে কি কি পড়ছি। তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তাহলে একটি পরমাণুর যে বিভিন্ন আলাদা আলাদা টাইপের ভর, পারমাণবিক ভর, নিউক্লিয় ভর, তারপরে এই ক্ষেত্রে গ্রাম পরমাণু কী হয়, আইসোটোপ, আইসোবার, এই যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তার আগে তোমরা একটি কথা বলো, ধরো আমাদের একটি পরমাণু আছে এক্স পরমাণু। সেই যে এক্স পরমাণু সেটাকে আমরা কিভাবে ডিনোট করি, তোমরা সবাই জানো যে এক্সের লেফটে নিচের দিকে আমরা লিখি জেড এবং এক্সের লেফটে ওপরের দিকে বা রাইটে ওপরের দিকে আমরা লিখি হচ্ছে এ, কিন্তু আমি প্রেফার করি যে তোমরা লেফটে ওপরের দিকে এ লিখবে। ওকে, এবার এই যে জেড এবং এ এই দুটো বিষয় কি বোঝায়? জেড কি বোঝায়? জেড এই ক্ষেত্রে বোঝায় যে পরমাণু ক্রমাঙ্ক, তাই তো? পরমাণু ক্রমাঙ্ক, জেড বোঝায় আমাদের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার এবং এই ক্ষেত্রে এ কি বোঝায়? এ বোঝায় হলো আমাদের ভর সংখ্যা বা মাস নাম্বার, তাই তো? তাহলে এটা হলো আমাদের অ্যাটমিক নাম্বার এবং এটা কি? এটা হলো আমাদের মাস নাম্বার। এবার এই যে এই বিষয় দুটো অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার, এই বিষয়গুলো কি? শুরুতে আমরা একটু এই যে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার এই বিষয়টি নিয়ে বুঝি। দেখো, আমাদের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কি? ধরুন আমাদের কোনো একটি পরমাণু আছে, সেই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আমরা কি জানি? পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো প্রোটন এবং নিউট্রন, তাই তো? এবার দেখা যায় যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে সে তার উপর ডিপেন্ড করে যে এই পরমাণুটি কোন পরমাণুর মতো আচরণ করবে। যেমন ধরুন আমাদের অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে কয়টি প্রোটন আছে? অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আছে হলো 8টি, ঠিক আছে? তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এর নিউক্লিয়াসে প্রোটন কয়টি আছে? 8টি। এবার দেখা যাবে যে সকল পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে 8টি প্রোটন থাকবে তারা সবাই অক্সিজেনের মতো বিহেভ করছে। কিন্তু কোনো কারণে যদি আমাদের একটি পরমাণুর যে প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা ডিফারেন্ট হয়ে যায়, ধরুন আমরা বললাম প্রোটন সংখ্যা 7 হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু কখনোই একটি অক্সিজেন পরমাণু হিসেবে কাজ করবে না। সেটা তাহলে কিসের ধর্ম দেখাবে? সেটা আমাদের দেখাবে হচ্ছে নাইট্রোজেনের ধর্ম। ওকে, তাহলে এই যে বিষয়গুলো সেটা আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের কোনো একটি পরমাণু সেটা কোন পরমাণুর মতো আচরণ করবে সেটা ডিপেন্ড করে সেই পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যার উপর। এই ক্ষেত্রে পরমাণুর মধ্যে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট আছে বা পরমাণুর নিউক্লিয়াসে কতগুলো নিউট্রন প্রেজেন্ট আছে সেটার উপর কিন্তু পরমাণুর এই যে আচরণ সেটা ডিপেন্ড করছে না। সাপোজ ধরো আমরা যদি একটি অক্সিজেন পরমাণু নিই, অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে ধরো 8টি প্রোটন আছে। এবার ধরো কখনো এর মধ্যে কি থাকলো? এর মধ্যে 8টি নিউট্রন থাকলো, তাহলেও সেটা অক্সিজেন হিসেবে কাজ করে। যদি সেখানে 9টি নিউট্রন থাকে সেটাও অক্সিজেন হিসেবে কাজ করে। আবার সাপোজ ধরো যে আমাদের একটি অক্সিজেন পরমাণু, তার মধ্যে যেহেতু প্রোটন আছে 8টি, এর যে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ, সেই কক্ষপথগুলোতে কি থাকবে? ইলেকট্রন থাকবে, সেখানে 8টি ইলেকট্রন থাকবে, তাই তো? এবার ধরো কোনো কারণে একটি ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অক্সিজেনের আয়ন তৈরি হবে, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু প্রোটনের সংখ্যা একই থাকছে সেটা কিন্তু অক্সিজেন পরমাণুর মতোই বিহেভ করবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোনো একটি পরমাণু সেটা কিসের মতো বিহেভ করবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে যে ওই যে পরমাণুটি তার নিউক্লিয়াসের মধ্যে কয়টি প্রোটন আছে। তাহলে এই যে বিষয়টি, এটাকেই আমরা কি বলছি? তাহলে এই যে কোনো একটি পরমাণু তার নিউক্লিয়াসের মধ্যে কতগুলো প্রোটন আছে সেই সংখ্যাকেই আমরা কি বলি? সেই সংখ্যাকে আমরা বলি তার পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার বিষয়টি কি? যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত
প্রোটনের সংখ্যাকে আমরা কি বলে থাকি, প্রোটনের সংখ্যাকে আমরা বলে থাকি তার পরমাণু ক্রমাঙ্ক। এবার এই যে পরমাণু ক্রমাঙ্ক সেই বিষয়টি তো তোমরা বুঝতে পারবে। এবার আমরা নেক্সট যে বিষয়টি শিখবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে এই ভর সংখ্যা বিষয়টি কি, দেখো তাহলে আমাদের ভর সংখ্যা বিষয়টি কি সেটা এবার আমাদের শিখতে হবে, তাই তো। এবার এই যে ভর সংখ্যা, সেই ভর সংখ্যা বিষয়টি কি, আমাদের যে একটি পরমাণু, সেই পরমাণুর যে একটি ভর, পরমাণুর তো একটি ভর থাকবে, সেই পরমাণুর ভরকে আমরা যদি তার নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করি, তাহলে সেই যে সংখ্যা সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কি, কোনো একটি পরমাণু, ধরো না আমাদের একটি পরমাণু আছে, একটি অক্সিজেন পরমাণু আমরা নিলাম, এবার সেই অক্সিজেন পরমাণুর তো একটি ভর থাকবে, সেই অক্সিজেন পরমাণুর ভরকে আমরা যদি তার কি করি, তার যে ভর সংখ্যা, আমরা যদি একটি অক্সিজেন পরমাণুর ভর তাকে যদি সেই ভরের নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করি, সেই সংখ্যাকেই কি বলা হয়, সেই সংখ্যাকেই বলা হয় তার ভর সংখ্যা। ওকে, একই রকমভাবে আমরা ধরুন একটি হাইড্রোজেন পরমাণু নিলাম, সেই হাইড্রোজেন পরমাণুর যে ভর, সেই ভরকে যদি আমরা নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা বা নিয়ারেস্ট ইন্টিজার ফর্মে রিপ্রেজেন্ট করি, সেই যে ইন্টিজার বা সংখ্যাটি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি তার ভর সংখ্যা। এবার এই যে ভর সংখ্যা, সেটা সংজ্ঞা আমরা এইভাবে তো বুঝলাম, কিন্তু ভর সংখ্যাকে আমরা আরেকভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। এই যে কোনো একটি পরমাণুর ভর তাকে আমরা নিয়ারেস্ট পূর্ণ সংখ্যা হিসেবে রিপ্রেজেন্ট করছি, যেমন আমাদের যে অক্সিজেনের যে ভর সংখ্যা সেটা কত হয়, সেটা হয় হলো 16। ওকে, কারণ কি আমরা অক্সিজেনের যে একটি পরমাণুর ভর তাকে যদি আমাদের নিকটতম পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করি, সেই নিকটতম পূর্ণ সংখ্যা হয় 16। এবার এই যে 16, সেটা আবার কি দেখা যায়, সেটা দেখা যায় আমাদের যে অক্সিজেন পরমাণু তার মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলের সাথে সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এটা আমি অক্সিজেন এক্সাম্পল নিচ্ছি, সব পরমাণুর ক্ষেত্রেই এমন হয়। তাহলে আমরা কি বলতে পারি যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এদের যে মোট সমষ্টি সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে পরমাণুর ভর সংখ্যার কিন্তু আমরা দুটো এখানে কি শিখলাম, দুটো আমরা এই ক্ষেত্রে সংজ্ঞা শিখলাম। তোমরা যে কোনো একটি লিখলেই হবে, যে আমাদের কোনো একটি পরমাণু, তার একটি পরমাণুর ভরকে আমরা যদি নিকটতম পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করি, সেই সংখ্যাটিকেই বলা হয় ভর সংখ্যা। বা কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে কি বলে, তাকে বলে হচ্ছে সেই পরমাণুর ভর সংখ্যা। তাহলে আই হোপ যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারলে। এবার এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, আমরা এখানে আরেকটি বিষয় সম্পর্কে এবার শিখব। সেটা কি, সেটা হচ্ছে আমাদের গ্রাম পরমাণু কাকে বলে। দেখো আমাদের যে কোনো একটি পরমাণু, সেই পরমাণুর ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি, সেই ততখানি গ্রামের মধ্যে যতখানি ওই পরমাণুটি উপস্থিত থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ওর 1 গ্রাম পরমাণু। বিষয়টা ক্লিয়ার হলো না, তাই তো। ধরো আমরা যদি কার্বন পরমাণু নেই, কার্বন পরমাণুর যে পারমাণবিক ভর, কার্বন পরমাণুর পারমাণবিক ভর কত, কার্বন পরমাণুর পারমাণবিক ভর হলো 12। ওকে, তাহলে কার্বন পরমাণুর যে পারমাণবিক ভর সেটা হচ্ছে 12। তাহলে এই যে কার্বন পরমাণুর একটি পরমাণুর ভর 12 আমরা নিচ্ছি, সেই ক্ষেত্রে এই পারমাণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, 1 গ্রাম পরমাণু কার্বন। সেটা মানে কি, সেটা মানে হচ্ছে 12 গ্রাম কার্বন। ওকে, 12 গ্রাম কার্বন। তাহলে আমরা কি বুঝলাম, যে কার্বন পরমাণুর পারমাণবিক ভর, পারমাণবিক ভর মানে কি, যে একটি পরমাণুর যে ভর সেটাকে কি বলি, সেটাকে আমরা বলি পারমাণবিক ভর। এবার একটি কার্বন পরমাণুর ভর, এখানে আমরা এক্সাম্পল হিসেবে কার্বন পরমাণু নিয়েছি, তাহলে একটি কার্বন পরমাণুর যে পারমাণবিক ভর সেটা কত, সেটা হচ্ছে 12। এবার পারমাণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে 12কে গ্রাম এককে প্রকাশ করলে কি হয়, 12 গ্রাম হয়ে যাবে। সেই 12 গ্রাম কার্বন পরমাণু, অর্থাৎ আমরা ধরো 12 গ্রাম কার্বন পরমাণু নিলাম, তার মধ্যে যতগুলো কার্বন পরমাণু থাকবে, সেই মোট কার্বন পরমাণুকে আমরা কি বলবো, বলবো হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন। তাহলে বিষয়টি কি, যে কারোর পারমাণবিক ভরকে আমরা যদি গ্রাম এককে প্রকাশ করে দিই, সেটাই কি হয়ে যায়, 1 গ্রাম পরমাণু সেই মৌল। ওকে, যেমন আমরা যদি অক্সিজেনের 1 গ্রাম পরমাণু বলতে চাই, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 16 গ্রাম অক্সিজেন। ওকে, তাহলে এই বিষয়টি আই হোপ তোমরা বুঝলে। এবার এই বিষয়টি যদি তোমরা বুঝে যাও, দেখো আমাদের যে এই 12 গ্রাম কার্বন পরমাণু, তার মধ্যে কি আছে, তার মধ্যে আমাদের কতগুলো কার্বন পরমাণু উপস্থিত আছে, 12 গ্রাম কার্বন পরমাণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, দেখো এই বিষয়গুলো তোমরা আগেই ছোটবেলায় শিখেছো বা কেমিস্ট্রিতেও পড়েছো। অ্যাভোগাড্রো সংখ্যা কত হয়, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে আমাদের 6.023
ইন্টু 10⁻23, তাই তো? তাহলে এই যে 12 গ্রাম পরমাণু এর মধ্যে কি থাকবে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু থাকবে। তাহলে এই যে 12 গ্রাম কার্বন পরমাণু সেটা আমরা কি বলতে পারি, সেটা আমরা বলতে পারি এত সংখ্যক যে কার্বন পরমাণু তার ভর, যে আমাদের 6.023 ইন্টু 10⁻23 যদি আমরা কার্বন পরমাণু নিই তাহলে এতগুলো কার্বন পরমাণুর মোট ভর কত হবে, সেটা হয়ে যাবে আমাদের 12 গ্রাম, তাই তো? তাহলে আই হোপ যে তোমাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হলো। এবার দেখো এটা যদি তোমরা বুঝে যাও যে আমরা এখানে কি দেখছি যে আমাদের কার্বন পরমাণুর পারমাণবিক ভর কত, সেটা হচ্ছে 12, তাই তো? এবার সেই 12কে যদি আমরা গ্রামে প্রকাশ করি সেটাকে আমরা কি বলতে পারি, সেটা আমরা বলতে পারি 1 গ্রাম পরমাণু কার্বন, তাই তো? এবার এই যে 1 গ্রাম পরমাণু সেটার মধ্যে আমি কি বললাম, এটা তো 12 গ্রাম কার্বন পরমাণু আমরা নিচ্ছি, সেখানে আমাদের কত সংখ্যক কার্বন পরমাণু থাকবে, সেখানে আমাদের থাকবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আমরা যদি একই রকমভাবে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন নিতাম সেখানে কি থাকতো 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক নাইট্রোজেন। আমরা যদি 1 গ্রাম পরমাণু এই ক্ষেত্রে ক্লোরিন নিতাম সেখানে কি থাকবে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ক্লোরিন। ওকে, তাহলে এইভাবে বিষয়গুলো ভ্যারি করে। এবার দেখো আমরা যে এই ক্ষেত্রে কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12 বলছি, সেই পারমাণবিক ভরের তো নিশ্চয়ই একটি একক থাকবে। এবার এই যে একক, সেই একক কিন্তু আমরা গ্রাম বা কিলোগ্রাম এগুলোতে ব্যবহার করি না, কারণ একটি পরমাণু যেটাকে আমরা চোখেই দেখতে পারি না তাহলে তার যে ভর সেটা তো অনেক কম হবে, ঠিক কি না? তাহলে সেই যে ভর মাপবো সেই ভর মাপার জন্য কিন্তু আমরা গ্রাম কিলোগ্রাম এই এককগুলো ব্যবহার করি না। এবার অনেকে বলবে এখানে তো আমরা গ্রাম লিখেছি, দেখো এখানে আমরা গ্রাম লিখিনি, আমরা একটি কার্বন পরমাণুর যে পারমাণবিক ভর সেটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি সেটাকে আমরা বলি 1 গ্রাম পরমাণু, কিন্তু তার মানে কিন্তু পারমাণবিক ভরের একক গ্রাম নয়। তাহলে এই যে পারমাণবিক ভর আমরা 12 লিখেছি এর তো নিশ্চয়ই কোনো একটি একক থাকবে, সেই এককটি কত সেটাই এবার আমরা বের করব। তাহলে আই হোপ যে তোমরা এই বিষয়গুলোর মধ্যে একটি ব্রিজ তৈরি করতে পারছো। দেখো আমাদের যে এই পারমাণবিক ভর মাপার জন্য একক, সেই একককে আমরা কি বলি, সেই একককে আমরা বলি AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক, বা এটাকে অনেক সময় সংহত পারমাণবিক ভর একক বা ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিটও বলা হয়। তাহলে আমি এখানে পুরোটাই লিখে দিচ্ছি যে ইউনিফাইড, এটা ইউ, ওকে, ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট। এবার এই বিষয়টি কি, দেখো এই যে আমাদের ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট বা সংহত পারমাণবিক ভর একক, এটা আগে কি করা হতো, আগে এটা হাইড্রোজেন অক্সিজেন এই সব মৌলের সাপেক্ষে প্রকাশ করা হতো, কিন্তু বর্তমানে এটা আমাদের কিসের সাপেক্ষে প্রকাশ করা হয়, এটা আমাদের কার্বন পরমাণুর সাপেক্ষে প্রকাশ করা হয়। সেই জন্য আমরা এখানে কি করেছি, এখানে আমরা কার্বন পরমাণু সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো সেগুলো অলরেডি বুঝে নিলাম, তাই তো? এবার দেখো কি বলা হয় যে আমাদের একটি যদি C12 কার্বন পরমাণু থাকে, অর্থাৎ যেই কার্বন পরমাণুর পারমাণবিক ভর কত সেটা হচ্ছে 12, সেই C12 কার্বন পরমাণু আমরা যদি নেই, সেই কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে কি বলা হয়, 1 পারমাণবিক ভর একক। তাহলে আমরা কি বলছি যে কোনো একটি কার্বন পরমাণুর একটি পরমাণু মানে একটি C12 কার্বন পরমাণুর একটি পরমাণুর ভরের যে 1/12 অংশ সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি পারমাণবিক ভর একক। তাহলে এই যে এই বিষয়টি, এটাতে কি বোঝাচ্ছে যে আমাদের এই যে ইউনিফাইড অ্যাটমিক মাস ইউনিট সেটা কি হবে, আমাদের যদি একটি C12 কার্বন পরমাণু নিই তার যে একটি কার্বন পরমাণুর মাস, ওকে, তার যদি আমরা 1/12 অংশ দেখি সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো 1 AMU। তাহলে এই বিষয়টি আই হোপ তোমরা বুঝতে পারলে। দেখো এখানে আমি পুরো বিষয়টি লিখিনি, কিন্তু তোমরা এটাকে বোঝার চেষ্টা করো যে আমরা কি বলছি, একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা কি বলবো 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 পারমাণবিক ভর একক। তাহলে এই যে 1 পারমাণবিক ভর একক সেটাকে যদি আমরা গ্রামের সঙ্গে রিলেশন তৈরি করতে চাই কত গ্রাম হয়, তাহলে চলো সেটা আমরা একবার বের করি। তাহলে আমরা কি করতে চাই, আমরা বের করতে চাই যে এই অ্যাটমিক মাস ইউনিট, আচ্ছা এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যাটমিক মাস ইউনিটকে আমরা চাইলে AMU লিখতে পারি বা এটাকে আমরা সংক্ষেপে শুধু ইউ লিখে দিই। ওকে, তাহলে অ্যাটমিক মাস ইউনিটকে আমরা কিভাবে লিখি, সেটাকে আমরা শুধুমাত্র ইউ লিখে প্রকাশ করে দিই। তাহলে এই যে 1 অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ আমাদের 1 ইউ সেটা সমান সমান কত
গ্রাম সেটা যদি আমরা বের করতে চাই, কত গ্রাম সেই বিষয়টি আমরা কি করে বের করব, যে আমরা তো ভরের একক সাধারণভাবে গ্রাম, কেজি এসব জানি, তাহলে তার সাথে যদি আমরা 1 অ্যাটমিক মাস ইউনিটের রিলেশন তৈরি করতে চাই সেটা আমরা কিভাবে বের করব চলো একবার দেখা যাক। তাহলে দেখো আমাদের কি করে আসবে, যে আমাদের একটি কার্বন মানে 1 গ্রাম কার্বন পরমাণু সমান সমান কত, সেটা মানে হচ্ছে 12 গ্রাম কার্বন, তাই তো। তাহলে 12 গ্রাম কার্বন মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু কার্বন। এবার আমি কি বললাম, 1 গ্রাম পরমাণু কার্বনে আমাদের কতগুলো কার্বন পরমাণু থাকবে, সেটা থাকবে 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমাদের কি বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুর ভর সেটা কত, সেটা হচ্ছে 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত হবে, তাহলে মাস অফ 1 কার্বন অ্যাটম সেটা কত হবে, যে মাস অফ 1 কার্বন অ্যাটম সেটা হয়ে যাবে 12/6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম, তাই তো। কারণ কি, এতগুলো কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম, তাহলে একটির ভর আমরা কি করে বের করব, এটাকে এটা দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, এখানে আমরা একটি কার্বন পরমাণুর যে ভর সেটা পেয়ে গেলাম। এবার একটি কার্বন পরমাণুর ভর পাওয়ার পর এটা তো আর একটি অ্যাটমিক মাস ইউনিট নয়, কারণ আমরা অ্যাটমিক মাস ইউনিট কি শিখেছি, যে একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা কি বলি, 1 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিটের সঙ্গে যদি আমাদের গ্রামের রিলেশন বের করতে হয়, এই যে আমরা একটি কার্বন পরমাণুর ভর পেলাম তার 1/12 অংশ বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং 1U সেটা সমান সমান কত হবে, 1/12 ইন্টু 12 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম, তাই তো। এবার এখানে দেখো, এখানে 12 আর 12 তো কাটা চলে যাবে, তাহলে এখানে কত আসছে 1/6.023 ইন্টু 10⁻23। এটা যদি আমরা হিসাব করি এখানে আমাদের কত আসবে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে তোমরা কি মনে রাখবে, যে 1 অ্যাটমিক মাস ইউনিট তার সঙ্গে গ্রামের সম্পর্ক কি, সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। আচ্ছা, এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই তাহলে কি আসবে 1.66, আমরা গ্রাম থেকে কেজিতে কনভার্ট করতে হলে কি করব, 10⁻³ দিয়ে গুণ করব বা 1000 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে এখানে কত হয়ে যাবে 10⁻27 এত কেজি। ওকে, তাহলে এই যে এই বিষয়টি এটা তোমরা মনে রাখবে, যে আমাদের যে অ্যাটমিক মাস ইউনিট কি হয় সেটা তো আমরা বুঝলাম। এবার অ্যাটমিক মাস ইউনিটের সঙ্গে আমাদের গ্রামের বা কেজির রিলেশন যে কোনো একটি মনে রাখলেই হবে, আরেকটা তো আমরা কনভার্ট করে নিতে পারবো, যে আমাদের 1 অ্যাটমিক মাস ইউনিট সেটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, তাহলে আই হোপ যে এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, দেখো আমরা একটি বিষয় শিখেছিলাম যে মাস এনার্জি ইকুইভ্যালেন্সি, তাই তো। যে আমাদের কি হয়, শক্তি এনার্জিতে, আমাদের যে শক্তি সেটা ভরে কনভার্ট হতে পারে বা ভরকে আমরা শক্তিতে কনভার্ট করতে পারি। তাহলে 1 অ্যাটমিক মাস ইউনিটের তুল্য শক্তি কতখানি সেটা চলো আমরা একবার বের করার চেষ্টা করি। তাহলে আমি এই যে এই বিষয়গুলো এগুলো মুছে দিচ্ছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা 1 AMU সেটার তুল্য শক্তি কতখানি সেটা বের করার চেষ্টা করব, তাই তো। এবার আমরা 1U সেটা ইকুয়াল টু কত পেয়েছি, সেটা ইকুয়াল টু আমরা পেয়েছি 1.66 ইন্টু 10⁻27 কেজি, তাই তো। তাহলে এর ইকুইভ্যালেন্ট এনার্জি যদি আমাদের বের করতে হয়, E ইকুয়াল টু আমরা কত জানি, E ইকুয়াল টু হয় mc²। তাহলে এবার m এর জায়গায় আমরা কত পুট করব, 1.66 ইন্টু 10⁻27 এত কেজি ইন্টু সি কত, সি হলো আমাদের 3 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড, কিন্তু তার কি করতে হবে, তার করতে হবে স্কোয়ার, তাই তো। এবার এই যে এনার্জি আসলো সেটা কি এককে আসবে, সেটা আসবে হচ্ছে আমাদের, দেখো এটা কেজিতে আর এটা হলো আমাদের মিটার পার সেকেন্ডে, তাহলে এটা আসবে আমাদের জুল এককে, তাই তো। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি জুল এককে। তাহলে এটাকে যদি আমরা কাজ করি, এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের করতে হবে হচ্ছে 1.66 ইন্টু হচ্ছে, দেখো এই ক্ষেত্রে আমাদের 3টা তো স্কোয়ার করলে 9 হয়ে যাবে, আর এই ক্ষেত্রে 10⁻27 আছে, আর এখানে কত আসবে, আসবে হচ্ছে 16, তাহলে ইন্টু -11, তাই তো। কারণ -27 প্লাস 16 সেটা কত হচ্ছে -11। এবার এটা যদি -11 আসে তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য কি করতে হয়, একটি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করতে হয়, তাই তো। সেটাকে, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, তাহলে সেটা দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি এসে যাচ্ছে, এটা এসে যাচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট এককে। এবং এটা যদি আমরা ক্যালকুলেট করি ফাইনালি তোমরা কত পাবে, ফাইনালি তোমরা পেয়ে যাবে
0.2 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে এই রাশিটি এটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের 1 অ্যাটমিক মাস ইউনিট সেটার ইকুইভ্যালেন্ট এনার্জি আমরা কত পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি 931.2 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তোমরা এই ক্যালকুলেশনটি একবার চাইলে ক্যালকুলেটর দিয়ে পারফর্ম করে দেখতে পারো। তাহলে এই বিষয়টি আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, এবার নেক্সট আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় ভর বা নিউক্লিয়ার মাস। তাহলে এখানে আমরা পারমাণবিক ভর তো শিখলাম, এবার নেক্সট আমরা কি শিখবো, নেক্সট আমরা শিখবো হচ্ছে নিউক্লিয় ভর বা নিউক্লিয়ার মাস। তাহলে এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো হচ্ছে নিউক্লিয়ার মাস। ওকে, তাহলে এই যে নিউক্লিয়ার মাস বা নিউক্লিয় ভর এই বিষয়টি কি হয়, দেখো আমাদের একটি পরমাণুর মধ্যে কি থাকে, পরমাণুর মধ্যে একটি থাকে নিউক্লিয়াস এবং তার বাইরে থাকে হচ্ছে কতগুলো ইলেকট্রন, তাই তো। তাহলে একটি পরমাণুর ভর থেকে আমরা যদি তার ইলেকট্রনগুলোর ভরকে বাদ দিই, সেই ক্ষেত্রে যে ভরটি পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে তার নিউক্লিয় ভর। তাহলে নিউক্লিয় ভর বিষয়টি কি, যে একটি পরমাণুর ভর, তাহলে মাস অফ অ্যাটম, সেটা আমরা কি এককে প্রকাশ করছি, সেটা আমরা স্বাভাবিকভাবে এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করব। তাহলে মাস অফ অ্যাটম থেকে আমরা যদি মাস অফ টোটাল ইলেকট্রনস বাদ দিয়ে দিই, তাহলে সেই যে ভরটি পড়ে থাকবে সেটাই কি হবে, সেই পরমাণুর নিউক্লিয়াসের ভর বা নিউক্লিয় ভর। এবং এই ক্ষেত্রে আমরা যে এই ক্ষেত্রে মাস অফ অ্যাটম থেকে মাস অফ ইলেকট্রনকে বাদ দেব, তার মানে সেই ক্ষেত্রে কি আমাদের যে ইলেকট্রনের ভর সেটাও অ্যাটমিক মাস ইউনিটে হওয়া উচিত। এবার অ্যাটমিক মাস ইউনিটে ইলেকট্রনের ভর কত হয়, ইলেকট্রনের ভর অ্যাটমিক মাস ইউনিটে হয় হলো 0.0055 এত ইউ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটি ইলেকট্রনের ভর ইন অ্যাটমিক মাস ইউনিট। তাহলে ধরে নাও যে কোনো একটি পরমাণু আছে, তার মধ্যে যদি 5টি ইলেকট্রন থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের যে পরমাণুটি তার তো আমরা মাস মানে অ্যাটমিক মাস কত জানি, যে একটি পরমাণুর যে পারমাণবিক ভর সেটা আমরা জানি। এবার সেখান থেকে যদি আমরা 5টি ইলেকট্রনের ভর কত হবে, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তারপর সেটা যদি মাইনাস করে দিই, তাহলে যেই বিষয়টি পড়ে থাকবে সেটাই কি হবে, সেটাই হবে সেই যে পরমাণু তার নিউক্লিয়াসের ভর বা নিউক্লিয়ার মাস বা নিউক্লিয় ভর। এবার আমাদের যদি খুব অ্যাকিউরেট এই ক্ষেত্রে মেজারমেন্টের প্রয়োজন না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই নিউক্লিয় ভর সেটা আলাদা করে বের করার প্রয়োজন হয় না। আমাদের যে একটি পরমাণুর ভর সেটাকে আমরা নিউক্লিয় ভর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু আমাদের যদি একদম সূক্ষ্ম ক্যালকুলেশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে তাহলে কি বের করতে পারবো, এইভাবে আমরা তাহলে নিউক্লিয়ার মাস বা নিউক্লিয় ভর এই বিষয়টি বের করতে পারবো। এবার এই বিষয়গুলো তোমাদের একদম যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আমরা কয়েকটি ইজি কনসেপ্ট এখানে শিখবো এবং তার মাধ্যমে আমরা আমাদের আজকের যে এই ভিডিও সেটা এন্ড করব। তাহলে এখানে আমরা যে কনসেপ্টগুলো শিখবো সেগুলো কি কি, ফার্স্ট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের আইসোটোপ, তাই তো। তাহলে ফার্স্ট আমরা এখানে কি শিখবো, ফার্স্ট আমরা শিখবো হচ্ছে আইসোটোপ। এবার এই যে আইসোটোপ, এই আইসোটোপ বিষয়টি কি হয়, দেখো তোমাদেরকে এই বিষয়গুলো মনে রাখার জন্য আমি কয়েকটি ট্রিক বলছি। ওকে, তাহলে শুরুতে আমরা আইসোটোপ বিষয়টি কি হয় সেটা বুঝে নিই, যে আমাদের কতগুলো পরমাণু, তাদের সবার মধ্যে যদি নাম্বার অফ প্রোটন, ওকে, নাম্বার অফ প্রোটন যদি সবার মধ্যে সেম হয়, সেই যে পরমাণুগুলো তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি আইসোটোপ। তাহলে কতগুলো পরমাণু তাদের মধ্যে যদি প্রোটনের সংখ্যা সমান হয়, তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি আইসোটোপ। এবার এই পরমাণুগুলোর মধ্যে কি হয়, প্রোটন সংখ্যা যেহেতু একই থাকছে, ইলেকট্রন সংখ্যাও তার মানে একই থাকবে, তাহলে কি আলাদা হয়, আইসোটোপগুলোর মধ্যে যে নিউট্রনের সংখ্যা সেটা ডিফারেন্ট হয়। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, কি কি, একটা হলো 1H1, একটা হলো আমাদের 1H2, আর একটা হলো আমাদের 1H3। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমরা শুরুতে বলো যে আমাদের যে এই 1H1 সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ হাইড্রোজেন, তাই তো। তাহলে এই যে সাধারণ হাইড্রোজেন বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি প্রোটিয়াম। প্রোটিয়ামের মধ্যে আমাদের প্রোটন কতগুলো আছে, ইলেকট্রন কতগুলো আছে, নিউট্রন কতগুলো আছে। দেখো আমাদের এই যে প্রোটিয়াম, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে পারমাণু ক্রমাঙ্ক সেটা আমরা 1 দেখতে পাচ্ছি, তার মধ্যে এর মধ্যে কি আছে, প্রোটন আছে একটি। এই ক্ষেত্রে আমরা ভর সংখ্যা কত দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি 1। এবার ভর সংখ্যা কি হয়, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এবার প্রোটন তো একটিই আছে, আবার ভর সংখ্যাও 1, তার মানে কি নিউট্রন একটিও নেই, তার মানে নিউট্রন 0। আর প্রোটন যেহেতু একটি আছে, ইলেকট্রনও কত থাকবে, একটি, তাই তো। এর মধ্যে লিখি,
এর মধ্যে কি আছে 1H2, তাহলে এই ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত 1, তার মানে আমাদের প্রোটন সংখ্যা 1 হয়ে যাবে। ইলেকট্রন সংখ্যা তো প্রোটন সংখ্যার সমানই হবে সবসময়। আর এই ক্ষেত্রে দেখো আমাদের ভর সংখ্যা হয়ে গেছে 2, তার মানে আমাদের নিউট্রন কটা আছে, নিউট্রন আছে একটা, কারণ 1 + 1 সেটা হয়ে যাচ্ছে 2। আর এই ক্ষেত্রে দেখো কত হবে, এটা হয়ে যাবে 1 1 2, তাই তো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই যে 1H1 1H2 1H3 এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, প্রোটিয়াম ডয়টোরিয়াম ট্রিটিয়াম। এবার এদের মধ্যে কি চেঞ্জ হচ্ছে, এদের মধ্যে যে প্রোটন সংখ্যা সেটা সেম থাকছে, ইলেকট্রন সংখ্যা সেটা সেম থাকছে, আর কি চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে আইসোটোপ সেটা আমরা বুঝলাম। এবার আরও দুটো টার্ম আছে আমাদের যেগুলো শিখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আইসোটোন। ওকে, তাহলে আইসোটোন কি, কতগুলো পরমাণু তাদের মধ্যে যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে আইসোটোন। ওকে, তাহলে আইসোটোন কি, আইসোটোন হচ্ছে আমাদের যে নাম্বার অফ নিউট্রন, নিউট্রন সংখ্যা কি হবে, নিউট্রন সংখ্যা সমান হবে। ওকে, তাহলে নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি আইসোটোন। এবার আমরা আইসোটোনের কয়েকটি এক্সাম্পল দেখে নিই। আইসোটোনের এক্সাম্পল কি হতে পারে, আইসোটোনের এক্সাম্পল হয় হলো আমাদের C14। আচ্ছা, C14 আমরা এই সাইডে লিখছি কারণ আমি তোমাদের বলেছি এই সাইডেই আমরা ভর সংখ্যা লিখবো। ওকে, তাহলে আমাদের C14 এবং আমাদের এদিকে কি O16, তাহলে আমাদের কার্বনের 14 পরমাণু, C14 পরমাণু এবং অক্সিজেনের 16 পরমাণু। এই যে আমাদের পরমাণুগুলো এরা কি, এরা হচ্ছে একে অপরের আইসোটোন। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের যে কার্বন পরমাণুর মধ্যে আমরা কি জানি, প্রোটন কয়টি থাকে, 6টি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে নিউট্রন থাকবে, নিউট্রন কটা থাকবে, এই ক্ষেত্রে এর যে মাস নাম্বার সেটা তো আমরা দেখতে পাচ্ছি 14, তাহলে এর মধ্যে প্রোটন যদি 6টি থাকে তার মানে নিউট্রন আছে 14 - 6, তার মানে 8টি। এবার অক্সিজেনের মধ্যে প্রোটন কয়টি থাকে, অক্সিজেনের মধ্যে প্রোটন থাকে 8টি, তাহলে এই ক্ষেত্রে এর মধ্যে নিউট্রন কয়টি আছে, এর মধ্যে নিউট্রন আছে 8টি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যে এই দুটো পরমাণু এদের মধ্যে নিউট্রন সংখ্যা কি হলো, সমান। তাহলে এই যে দুটো পরমাণু C14 এবং O16 এরা কি, এরা একে অপরের আইসোটোন। ওকে, তাহলে আইসোটোনের মধ্যে কি থাকছে, আইসোটোনের মধ্যে আমাদের যে নাম্বার অফ নিউট্রন সেটা সেম থাকছে, কিন্তু প্রোটনের সংখ্যা কি হয়, প্রোটনের সংখ্যা আলাদা আলাদা হয়। এবার প্রোটনের সংখ্যা যেহেতু আলাদা আলাদা হবে, ইলেকট্রনের সংখ্যাও কি হবে, সেটাও হবে আলাদা আলাদা, তাই তো। এবার এই দুটো টার্ম বুঝে গেলে আমরা আমাদের যে লাস্ট টার্ম সেটার মধ্যে আসছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের আইসোবার। ওকে, তাহলে নেক্সট আমরা কি টার্ম শিখবো, নেক্সট আমরা শিখবো হচ্ছে আইসোবার। এবার এই আইসোবার বিষয়টি কি হয়, আমাদের কতগুলো পরমাণু তাদের যদি ভর সংখ্যা সেটা যদি সমান হয় তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি হচ্ছে আইসোবার। যেমন কি আইসোবারের এক্সাম্পল হচ্ছে আমাদের C14 এবং N14। এই যে C14 এবং N14 এই দুটো কি, এই দুটো হচ্ছে আইসোবার। তার কারণ কি, এদের মধ্যে কি থাকছে, এদের যে ভর সংখ্যাগুলো সেই ভর সংখ্যা কিন্তু সমান হচ্ছে। তাহলে কতগুলো পরমাণু তাদের যদি ভর সংখ্যা সমান হয় তাদের আমরা কি বলবো, একে অপরের আইসোবার। এবার এই যে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার এগুলো তোমরা মনে রাখবে কি করে, দেখো খুবই সিম্পল। আইসোটোপের লাস্টে কি আছে, পি আছে, পি ফর প্রোটন, তাই তো। তাহলে যদি প্রোটন সংখ্যা সমান হয় সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোনের লাস্টে কি আছে, এন আছে, তাহলে যদি এন মানে নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আইসোটোন। এবং আইসোবারের লাস্টে কি আছে, আর আছে। এবার ভরের মধ্যেও আর আছে, তাহলে এই ক্ষেত্রে ভর সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আইসোবার। ওকে, তাহলে আমরা কিভাবে মনে রাখছি যে P for proton if number of protons is same, তাহলে পরে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আইসোটোপ। N for neutron if the number of neutrons are same, তাহলে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আইসোটোন। অ্যান্ড এই ক্ষেত্রে কি হচ্ছে, আইসোবার। তোমরা এই ক্ষেত্রে র এবং ভরের র মনে রাখতে পারো, বা এই দুটো মনে থাকলে বাকি যেটা পড়ে থাকবে সেটা কি, সেটাই হচ্ছে আমাদের আইসোবার। ওকে, তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয়গুলো পড়ালাম সেগুলো তোমরা বুঝতে পারলে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।